বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন। তিনি লম্বা বক্তৃতা দিয়েছেন, আমি তার কিছু অংশ উল্লেখ করতে চাই। এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। নির্বাচনকে ঘিরে দেশে একটি অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত। তার দাবি, নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাবে। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, তোমরা কিছুটা বেইমানি করেছ, আমার বলতে কোনো দ্বিধা নেই। যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরও আমরা মেনে নিয়েছি দেশের বৃহত্তর স্বার্থে। শান্ত ভাই, দেশ আসলে কার হাতে নিরাপদ? তিনি আরেকটি বলেছেন যে উগ্রপন্থীদের কথা বলেছেন। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে দেশ কার হাতে নিরাপদ সেটা, আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে যে আচরণ করেছে সেটা নিয়ে তাদের আক্ষেপ আছে। প্রথমে আসেন যে এই নির্বাচনকে তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কঠিন পরীক্ষা বলেছেন। কঠিন পরীক্ষা, কারণ এই নির্বাচনে মানুষের রায়ের উপরে নির্ভর করবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণঅভ্যুত্থানের যে চেতনা সেটাকে ধারণ করে আধুনিক গণতান্ত্রিক যে রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে কিনা বাংলাদেশ, সেটা কিভাবে। পতিত ফ্যাসিবাদ তারা পালিয়ে গেলেও তাদের বড় অংশ তারা তো দেশেই আছে, নেতারা, তাদের কর্মী বাহিনী আছে, সব আছে। এই নির্বাচনটা যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বেশি বিভেদ তৈরি হয় এবং সেটা যদি কনফ্লিক্টের পর্যায়ে জড়ায়, তাহলে পতিত ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের যে নতুন আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পথে উত্তরণে সেটা ব্যাহত হতে পারে। সুতরাং এইটা মানুষের রায় এবং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এখন মূলত এই নির্বাচনে মূল আলোচনায় হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম, বিএনপি এবং তাদের সঙ্গে জোট, জামাত ইসলাম এবং তাদের জোট। ওরা অবশ্য জোট বলতে অনেকে পছন্দ করেন না, তারা বলেন নির্বাচনী সমঝোতা। এটা আমি বুঝতে পারি না ওই সমঝোতা জোটের থেকে কি করে আলাদা, সেই ব্যাখ্যা পরে আসছি। আমরা জানতে পারবো সামান্তার কাছ থেকে। এখন ধরেন সেই ক্ষেত্রে বিএনপির সব ভালো এটা আমি কখনোই মনে করি না। বিএনপির অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক ভুল আছে এবং তাদের অনেক সংশোধন দরকার। বিএনপিকে আমি দেখি এখনো পর্যন্ত বাংলাদেশের যে দল আছে সেগুলোর মধ্যে মন্দের ভালো হিসেবে দেখি। তারপরও বিএনপিকে আমি সমর্থন করি। কেন করি? এই সমর্থন শর্ত সাপেক্ষ। এবং সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি চাই আমার জন্মের বিরুদ্ধে কেউ কথা না বলুক, না দাঁড়াক এবং সেই পক্ষের কিছু না হোক। তাহলে জন্ম কি? বাংলাদেশের জন্ম হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়া, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা, জেড ফোর্সের অধিনায়ক হয় একজন ব্যক্তি, তার গড়া দল বিএনপি। তার মানে এটা মুক্তিযুদ্ধের থেকে উৎসারিত একটা ধারাবাহিকতা। দ্বিতীয় হলো, যখনই গণতন্ত্রের ক্রাইসিস এসেছে তখন বিএনপি তার প্রতিষ্ঠাতা এবং তার দল, তার নেতা নেত্রীরা এর পক্ষে কয়েকটা মাইল ফলক তৈরি করেছে। 75 পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণ, সেটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার হাত ধরে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 86 সালে যখন জাতীয় বেইমান হবে ওই নির্বাচনে বলে গেলে, এইটা বলে লালদিঘির ময়দানে শেখ হাসিনা বক্তব্য দিলেন, তার দুদিন পরে তিনি ওই নির্বাচনে তার দল নিয়ে গেলেন, সঙ্গে জামাত ইসলাম গেল। তার মানে 86-তে যদি তখন বিএনপির পথ অনুসরণ করত, জামাত এবং আওয়ামী লীগ যদিও নির্বাচনে না যেত, হয়তো এরশাদ 90 পর্যন্ত আসতেই পারত না। সেই সেটার কারণে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে ভূমিকা রাখলেন। পরের রেজাল্ট আপনাদের জানা। এরপরে এই 24-এর গণ অভ্যুত্থানে সেইখানে আবার যেই আওয়ামী লীগ 71 সনে বাংলাদেশের জন্মের পক্ষে ছিল আর জামাত ইসলাম ছিল গণহত্যায় অভিযুক্ত, 24 এসে সেই আওয়ামী লীগ হয়ে গেল গণহত্যাকারী এবং জামায়াত ইসলাম হয়ে গেল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তার মানে বাংলাদেশে আপনি রাজনৈতিক যতগুলো মাইলস্টোন, রাজনৈতিক ইতিহাসের যতগুলো রেকর্ড দেখবেন, বিএনপি 71 বলেন, 75 পরবর্তী বাংলাদেশ বলেন, 86-র ভূমিকা বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, এমনকি 24-এর গণ অভ্যুত্থান বলেন, বিএনপি তো এদেশের গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে।
জামায়াত ইসলাম ৭১-এ বিরুদ্ধে দাঁড়িয়েছে, ৮৬-তে বিরুদ্ধে দাঁড়িয়েছে, আবার ২৪-এ এবং এসে পক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ৭১-এ পক্ষে ছিল, ২৪-এ এসে গণহত্যাকারী হয়েছে। ফলে সবগুলো যদি আমি এক জায়গায় করতে চাই, আমি তো বিএনপির থেকে অধিকতর বাংলাদেশপন্থী সামগ্রিকভাবে সব গ্রহণ করবার মতো এরকম রাজনৈতিক শক্তি আপাতত দেখছি না। এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের অতীতগুলো হিসাব করার সময়ই নেই। বর্তমানটাকে যদি ধরি, তাহারা ২৪-এর গণ অভ্যুত্থানে দুর্দান্ত ভূমিকা পালন করেছে, সাহসী ভূমিকা পালন করেছে, এবং তারা আমাদের মধ্যে নতুন একটা আশার সঞ্চার করেছিল যে এইরকম একটা নতুন বন্দোবস্ত নিয়ে তারা আসছে, যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে তারা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবার জন্য একটা রাজনৈতিক চাপে পড়বে এই এনসিপির জন্য। ফলে তাদের যে অগণতান্ত্রিক আচরণ সেটাও অনেকখানি কারেকশন করতে তারা বাধ্য হবে। কিন্তু এনসিপি শুধু ভোটের কথা বিবেচনা করে শুধু এমপি হবার জন্য বা ক্ষমতার অংশীদারিত্ব মাথায় নিয়ে তারা জোটবদ্ধ হয়ে গেল। তারা যদি কোনো জোটে না গিয়ে স্বাধীন সত্তা নিয়ে যে আশা সঞ্চার করে তরুণদের মধ্যে রাজনীতি শুরু করেছিল, ভবিষ্যতে তাদের অন্যরকম সম্ভাবনা তৈরি হতে পারত হয়তো বলছি। সেটাকেও তারা একটা জোটের মধ্যে গিয়ে নিজেদেরকে কালার্ড করে ফেললো। ফলে বাংলাদেশের রাজনীতিতে আপনার বামদের যে বামদের তাদের অনেক নীতি নৈতিকতা অনেক কিছু আমার খুব পছন্দ, কিন্তু তাদের সাংগঠনিক ভিত্তি এবং সব মিলে রাষ্ট্র পরিচালনার ধারে কাছে আসবার মতো সম্ভাবনা তৈরি হয় না। তাহলে বলেন আপনি যে রাষ্ট্রটা সব কিছু মিলিয়ে কার হাতে পড়লে নিরাপদ? কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে, কোনো গণহত্যাকে অভিযুক্তদের হাতে, নাকি বিএনপির হাতে? হ্যাঁ, উগ্রপন্থী সেই যারা বেহেশতের টিকিট বিক্রি করে, যারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে বলে যে শরিয়া আইন পালন করবে, আর খ্রিস্টান সম্প্রদায় বা বিদেশিদের সঙ্গে বসলে বলে যে প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো, এরকম মুনাফিকি অবস্থান যারা নেয় এবং কোথাও কোথাও বেহেশতের টিকিট বিক্রি করবে, উগ্রপন্থা প্রদর্শন করবে, এবং কোথাও কোথাও তারা নিজেরা নিপীড়ক হবে, আর যখন ধরা খায় তখন ভিকটিম রোল প্লে করবে, তো তাদের হাতে নিরাপদ নাকি তুলনামূলকভাবে বিএনপির হাতে নিরাপদ? সেই প্রশ্ন তো বিএনপি মহাসচিব করতেই পারেন।